মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আর শুরু করছি ইফিসিয়েন্সি অফ অ্যালগরিদম। তো এই ভিডিওটা আমাদের 7 নম্বর লেসনের 7 লেখা আছে, মানে 7 নম্বর লেসন, 7 নম্বর লেসনের শেষ ভিডিও এটা, এবং ভিডিও শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এখান থেকে 100% তোমাদের কোনো না কোনো কোশ্চেন থাকবেই, যে কোনো পরীক্ষাতেই হোক। তো আইটেমটা, এই টপিকটা অনেক বড় টপিক, কিন্তু তোমাদের খুবই সাধারণভাবে প্রাথমিক যে ধারণাটা দেবো সেটাই তোমরা নিবে, কারণ এটা তোমাদের এই আপ টু মানে বিসিএমসি অবধি এগুলো পড়তে হয়, এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম। তো তোমাদের যেহেতু এখানে প্রাথমিক ধারণা দেওয়া আছে, প্রাথমিক ধারণাটাকেই তোমরা এখান থেকে নিবে। তো ইফিসিয়েন্সি অফ অ্যালগরিদম, ইফিসিয়েন্সি মানে কি, অর্থাৎ কি আমাদের কোনো কাজ করার দক্ষতা। তো কোনো একটা অ্যালগরিদম তার দক্ষতা কি, দক্ষ কি, অর্থাৎ দক্ষতা বলতে কি বোঝানো হয়, এখন যেমন একজন মানুষ কোনো একজন কাজ বিভিন্নভাবে করতে পারে, তো ঠিক তেমনি আমরা যখন কোনো অ্যালগরিদম লিখবো, সেই অ্যালগরিদম বা কোনো কোডিং, তখন কি আমরা কোনো একটা প্রবলেম আমরা বিভিন্নভাবে লিখতে পারি। তো যখন আমরা যে যে কোনো প্রবলেমটা যখন আমরা কম কোড লিখে, অর্থাৎ কম জায়গা কম লাইন লিখে এবং কম মেমোরি নিয়ে যখন সেটাকে সেভ মানে তৈরি করব, মানে প্রবলেমটা সলভ করব, তখন সেটাকে বলা হচ্ছে কি খুব ভালো অ্যালগরিদম। তো অ্যালগরিদমের যেহেতু কোনো স্ট্যান্ডার্ড নিয়ম নেই, অ্যালগরিদম সিডো কোড ফ্লোচার্টের, তো এটা তুমি এক একজন এক একভাবে লিখতে তো হতে পারে। তোমরা এবং ইউটিউবে যখন বা ওয়েবসাইটে সার্চ করে দেখবে যে কোনো একটা অ্যালগরিদম এর 2-3টা পদ্ধতি আছে, বা ফ্লোচার্ট যখন দেখবে, তখন দেখবে এক একজন এক একভাবে এটাকে সলভ করছে, তার মধ্যে থেকে তোমাদের যেমন সহজ মনে হবে সেটা তোমার করবে। যেমন তোমাদের সব থেকে আমি মানে লেটেস্ট যেটা, তো তোমাদের যে প্রাইম নম্বরের যে একটা আমরা দেখিয়েছিলাম, তোমাদের প্রাইম নম্বরের একটা যে ফ্লোচার্ট তোমাদের শিখিয়েছি ভিডিওতে। তো সেই প্রাইম নম্বরের ফ্লোচার্ট তোমরা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখবে, এবং আর আমার এখানে যেটা দেওয়া আছে, তো এর মধ্যে থেকে দেখবে যে অনেক রকমভাবে আরও অনেক জটিলভাবে বলা আছে। তো ঠিক তেমনি, অর্থাৎ কি আমরা যখন কোনো প্রবলেম, যখন যে অ্যালগরিদম খুব সহজেই সলভ করতে পারে, তখন তাকে বলে এফিসিয়েন্ট অ্যালগরিদম। তো এফিসিয়েন্সি হওয়ার জন্য আমাদের সবথেকে মেইনলি কী জানে, সময় কম নিবে এবং মেমোরিও কম নিবে, এটাই। তো অনেক সময় কী হয়, আমাদের সময় বেশি লাগে, মেমোরিও বেশি লাগে, তো এসবের জন্য। তো সেইটাকে বলা হচ্ছে আমাদের অ্যালগরিদম, এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম। তো এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম সাধারণত দুইভাবে, কোনভাবে মাপা হয়, এটা দুইভাবে, একটা হলো টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি। অর্থাৎ কি টাইম কমপ্লেক্সিটি মানে কি, অর্থাৎ একটি অ্যালগরিদম রান করতে বা সম্পন্ন করতে কতটা সময় নেয়, তাই এখানে টাইম কমপ্লেক্সিটি বলে। তবে এটি সেকেন্ড বা মিনিট মাপানো হয় না। এখন টাইম কমপ্লেক্সিটি মানে আমাদের কত মিনিটে আমাদের প্রোগ্রামটা শেষ করছে, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে ডেটা, আমি যত ইনপুট দিচ্ছি আমাদের সেই ইনপুট অনুযায়ী, আমি যদি কোনো মনে করে একটা লাইন দিচ্ছি, তার ইনপুট অনুযায়ী আমাদের সেই অ্যালগরিদম প্রবলেম সলভিং করার ক্ষমতা কেমন হচ্ছে, যদি দ্বিগুণ তিনগুণ ধরে বাড়ে। এমন একটা মনে করো কোনো একটা আমি ইনপুট দিলাম, সেটা হয়তো 2 সেকেন্ড লাগলো কমপ্লিট করতে, আমি যদি ইনপুট দুটো দিই সেটা লেগে গেলো 8 সেকেন্ড, তাহলে কী হলো, আমাদের আমাদের অনেক টাইম বেড়ে গেল। ইনপুট যদি 3টে হয়ে যেতে আরও অনেক বেড়ে যাবে। আবার যদি মনে করো একটা ইনপুট দিলাম 1 সেকেন্ডে কাজ হলো, এবং আর একটা ইনপুট দিলাম আমাদের 2 সেকেন্ড লাগবে, তো মানে আমাদের 2বারে কাজটা সম্পন্ন হবে। তো এই যে বিভিন্ন ধাপ বাড়া, অর্থাৎ কি সেই 1 সেকেন্ডে আমি মানে যখন একটা ইনপুট দিলাম, তাহলে আমার একবারে কাজ হচ্ছে, দুটো দিলাম 2বারে কাজ হচ্ছে, 3টে দিলাম 3বারে কাজ হচ্ছে। তো এটা থেকে লিনিয়ার লাইন, অর্থাৎ কি আমাদের সিম্পল হয়ে যাচ্ছে। আবার যখন কি আমি একটা দিলাম, আমাকে 4বারে কাজ করতে হচ্ছে, 2বার দিলাম আমাকে 8বারে কাজ করতে হচ্ছে, 3বার দিলাম আমাকে 16বারে কাজ করতে হচ্ছে। তো এই যে ব্যাপারটাকে বলা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। অর্থাৎ কি ইনপুট বাড়ার সঙ্গে সঙ্গে সে কাজের ধাপটা কতটা বাড়ছে বা কমছে, বা কমে তো না, বাড়েই, বা কী অনুপাতে বাড়ছে, তাকে বলা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আর স্পেস কমপ্লেক্সিটি মানে, স্পেস মানে কি আমাদের মেমোরি পরিমাণ। অর্থাৎ কি আমরা যখন প্রবলেম সলভ করতে হয়, তখন অবশ্যই আমাদের মেমোরি লাগে। আমরা যেমন কি আমরা উইদাউট মেমোরিতে কোনো কাজই হয় না। যেমন আমরা রিয়েল লাইফে আমরা কোনো না কোনো কাজ করি, সব কিছু আমাদের মেমোরির উপর বেস করে। তো সেই কম্পিউটারে যখন কোনো একটা প্রবলেম সলভ করে, তখন সেই প্রবলেমগুলো, ভেরিয়েবলসগুলো মেমোরিতে রাখতে হয়। তা সেই মেমোরিতে যখন আমাদের প্রবলেম সলভ করে, তার মানে মেমোরির কী পরিমাণে দরকার হয়, কখনো মেমোরি বেড়ে যাচ্ছে কি না, কখনো মেমোরি কমে যাচ্ছে কি না, তো সেই সবগুলো মেনটেন করার জন্য আমাদের যে অ্যালগরিদম ব্যবহার করে, তাকে স্পেস কমপ্লেক্সিটি। অর্থাৎ টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি যখন যত কম ইউজ করতে পারবে, সেই অ্যালগরিদম তত বেশি ভালো। তো এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটির মধ্যে আমাদের মেমোরিকে দুইভাবে নেওয়া হয়, একটা হলো ফিক্সড পার্ট, একটা হলো ভেরিয়েবল পার্ট।
ফিক্সড পার্ট মানে কি, আমাদের অনেক সময় হয় কি যে আমি আগে থেকে ফিক্সড করে দিলাম যে যেই ভেরিয়েবল হোক না কেন আমাদের এত হয়তো 10 মনে করো 8 MB করে জায়গা নেবে, বা 5 MB করে, বা 1 MB করে জায়গা নেবে, বা 1 বাইট করে জায়গা নেবে। তো আমি যতই হোক বা যত বড় সংখ্যা আসে না কেন, যদি বড় সংখ্যা আসে, যদি 1 বাইটের বেশি জায়গা লাগে, তখন কিন্তু সেটা আমাদের কাজ করা যাবে না। তাহলে কি আমাদের অ্যালগরিদম সেখানে আমাদের সব কাজের জন্য এফিসিয়েন্সি নয়, তো সেই জন্য একটা অসুবিধা হতে পারে। তো সেই অসুবিধা দূর করার জন্য কি ভেরিয়েবল পার্ট, অর্থাৎ কি আমাদের যেমন যেমন রিকোয়েস্ট আসবে আমাদের ভেরিয়েবলই তেমন তেমন নিতে হবে। অর্থাৎ রান টাইম প্রোগ্রাম যখন রান করবে, আমাদের যত বড়ই মেমোরি দরকার হোক তত বড় জায়গা হোল্ড করে নেবে। তো সেই রকমই আমাদের কি, আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলে, এবং এগুলো অ্যারে বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তো এগুলো হলো স্পেস কমপ্লেক্সিটির মধ্যে থাকে। অর্থাৎ কি স্পেস কমপ্লেক্সিটি মানে কি, মেমোরিটা কীভাবে আমাদের অ্যালোকেশন হচ্ছে, একটা হলো ফিক্সড আর একটা হলো ভেরিয়েবল, দুটোর মধ্যে। আবার টাইমের মধ্যে কী হচ্ছে, আমাদের টাইম কমপ্লেক্সিটি কি, আমাদের ইনপুট বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মানে কাজটা কতটা ধাপ বাড়ছে, সেটা হলো আমাদের টাইম কমপ্লেক্সিটি। এটা আমাদের সবসময় খেয়াল রাখবে। টাইম কমপ্লেক্সিটি মানে কিন্তু টাইমের সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত নয়, মিনিট সেকেন্ডের সঙ্গে নয়। আর স্পেস কমপ্লেক্সিটি হলো কি আমাদের মেমোরি হোল্ডিংয়ের উপরে। তো এখানে যেমন দেখি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা আমি যেটা বললাম সেই উদাহরণটা তোমাদের এখানে দেওয়া আছে, বলা আছে, তোমরা একটু ভালো করে বুঝে দেখে নিবে। তো এখানে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটির মধ্যে এখানে পার্থক্য দেওয়া আছে কি, অ্যালগরিদম রান কতটা সময় নিচ্ছে এবং অ্যালগরিদমটি রান করতে কতটা মেমোরি নিচ্ছে। অর্থাৎ মোট অপারেশনের সংখ্যা বা লুপের সংখ্যা উপরে ডিপেন্ড করে হলো টাইম কমপ্লেক্সিটি, আর ব্যবহৃত ভেরিয়েবল, অ্যারে বা ডেটার উপরে, ডেটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। মেনলি হলো কি ডেটা স্ট্রাকচারের উপরে, আমাদের কী ধরনের ডেটা আছে তার উপর আমাদের স্পেস কমপ্লেক্সিটি ডিপেন্ড করছে। যত কম সময় কোড এক্সিকিউট করা যায়, অর্থাৎ ও অফ এন আমরা এটা নোটেশন পরে অ্যাসিমটোটিক নোটেশন বলছে, আমরা পরবর্তী একটু পরেই আসছি। এরপরটা হলো অ্যাসিমটোটিক নোটেশন, O(1) এবং O(log(n), আর মেমোরি অপচয় যত কমানো যায় এটাই। তো এইগুলো আমাদের কী বলা হচ্ছে, আমাদের এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম। তাহলে এফিসিয়েন্সি অ্যালগরিদম থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের কোনো একটা প্রোগ্রাম রান করার জন্য কত কম জায়গা নিচ্ছে, এবং ইনপুটের সংখ্যা অনুযায়ী তার যে কাজ করার ধাপটা কতটা বাড়ছে বা কমছে, সেটাকে বলা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ। এরপরে সঙ্গে আমার অ্যাসিমটোটিক নোটেশন, অর্থাৎ কি আমাদের এই যে অ্যালগরিদম সম্পর্কে আমরা পড়লাম, অর্থাৎ অ্যালগরিদমের দক্ষতা পরিমাপের জন্য অ্যাসিমটোটিক নোটেশন হলো একটি গাণিতিক ভাষা, এবং এটি মূলত আমাদেরকে জানায় যে ইনপুট মানে এন আমাদের অসীমের দিক থেকে ধাবিত হলে অ্যালগরিদমের পারফরমেন্স কেমন হবে। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে একটি অ্যালগরিদম আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এবং এভারেজ বাউন্ড গড় নির্ধারণ করে, এবং প্রতিটি নোটেশনে নিচে আলোচনা করা হলো। অর্থাৎ কি কোনো একটা অ্যালগরিদম লেখা হলে, তাহলে যে অ্যালগরিদমটা সব থেকে বেশি সময় নেই, ধরে নিতে পারি যেটা এই এত টাইমের মিনিমাম লাগবেই, তাকে বলা হচ্ছে বিগ ও নোটেশন। একে বলা হয় বিগ ও নোটেশন। অর্থাৎ সব থেকে ওয়ার্স্ট কেস মানে কি, অর্থাৎ এর থেকে বেশি টাইম আর লাগবে না প্রোগ্রামের ক্ষেত্রে। তো সাধারণত আমাদের প্রোগ্রামাররা বিগ ও নোটেশনটা বেশি আমাদের প্রেফার করে। কারণ কি আমাদের আমাদের প্রোগ্রাম চালানোর সময় টাইমও যদি কখনো সময় বেশি লাগে, সেটা কিন্তু অসুবিধা হয় না, কিন্তু আমাদের প্রোগ্রাম যদি ক্র্যাশ না করে যায়, যদি প্রোগ্রাম ক্র্যাশ করে যায়, তাহলে কি আমাদের যে কাস্টমার, তার এফিসিয়েন্সি, তার কোনো প্রোডাক্টের উপরে তার কী হবে, তার তোর ফিডব্যাকটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্যে প্রোগ্রামাররা সবসময় বেশি বিগ নোটেশন, মানে বেশি সময় বেশি লাগুক, কিন্তু আমাদের সিস্টেম যেন ঠিক থাকে। সিস্টেম ঠিক থাকলে আমাদের একটু বেশি টাইম লাগলে আবার অসুবিধা নেই, কিন্তু আমাদের সে প্রোগ্রামিং করে সে যাতে টাইমটা যত কমানো যায়, এফিসিয়েন্ট কাজ করানো যায়, সেটাই হলো আমাদের অ্যালগরিদমের মূল লক্ষ্য। তো অ্যালগরিদমের সবথেকে যে প্রোগ্রাম প্রবলেম সলভ করার জন্য সবথেকে বেশি টাইম নেয়, তাকে বলা হচ্ছে কি অ্যাসিমটোটিক, মানে বিগ ও নোটেশন। এটা একটা অ্যাসিমটোটিক নোটেশন। তো এই বিগ ও নোটেশনের মধ্যে কী আছে, বিগ ওয়ান অর্থাৎ মানে যা ইনপুট যাই হোক একটাই সময় নেবে। বিগ এন মানে ইনপুট বাড়লে সময়ও বাড়বে, আর যদি একটা ইনপুট বাড়ে তাহলে সময় 1 মিনিট বাড়বে, দুটো ইনপুট বাড়লে ইনপুট বাড়বে, অর্থাৎ দুবার ধাপে কাজ হবে, তিনটে হলে তিনবার এইভাবে। আর যদি দ্বিগুণ হারে কাজ হয়, অর্থাৎ আমি যদি একটা ইনপুট দিলাম দুবার কাজ করছে, দুটো ইনপুট দিলাম 4বার কাজ করতে হবে, 4টে দিলে 8টা, এইভাবে যেতে হবে। তো এটা সাধারণত নেস্টেড লুপ। আমরা এর আগে আমরা বিভিন্ন অ্যালগরিদম পড়েছি, সেখানে নেস্টেড লুপ সম্পর্কে সেগুলো। তো অর্থাৎ নেস্টেড লুপের ক্ষেত্রে আমাদের যে অ্যাসিমটোটিক নোটেশন হয়, মানে বিগ ও নোটেশনের অ্যাসিমটোটিক নোটেশনটা কি, O(n²). অর্থাৎ n² মানে আমাদের ইনপুট একটা বাড়লে তার ধাপ কাজ করার ধাপ 4 গুণ বেড়ে যায়। এটা হলো আমাদের 3টে ধাপ, এগুলো মনে রাখবে, O(n)(1), O(n) এবং O(n²). অর্থাৎ এগুলো আমাদের পরীক্ষায়, বিভিন্ন অবজেক্টিভ পরীক্ষায় আসে। তো দেখো, লিনিয়ার সার্চের ক্ষেত্রে O(n) ব্যবহার করা হচ্ছে। তারপরে আমাদের কি বাইনারি সার্চের ক্ষেত্রে O(log(n),
লগের ব্যবহার করা হচ্ছে এবং এখানে তোমাদের খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে এবং নেস্টেড লুপের ক্ষেত্রে এন স্কোয়ার ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একটা লুপের ভিতরে আরেকটা লুপ চালানোর জন্য এন স্কোয়ার ব্যবহার করা হচ্ছে। তো এখানে আমরা যে কথাগুলো বললাম এটাই আমাদের এখানে খুব সুন্দর করে একবার লিখে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে একবার করে তোমরা পড়ে নেবে, তাহলে বুঝতে কোনো কিছু অসুবিধা থাকবে না আশা করি। এরপর আছে কি বিগ ওমেগা নোটেশন। বিগ ওমেগা নোটেশন কি, অর্থাৎ কি সব থেকে বেস্ট কেস কী হতে পারে, অর্থাৎ কি সেটাকে বলে যে বেস্ট কেস সিনারিওকে বলা হয় বিগ বিগ ওমেগা নোটেশন। এটা আমাদের খেয়াল রাখবে। তাহলে সব থেকে খারাপ কেস স্টেজকে বলে বিগ ও নোটেশন, সব থেকে ভালো কেস মানে ভালো কাজকে করা হচ্ছে বিগ থিটা মানে ওমেগা নোটেশন। এটা এটা এবং এরপরে আসছে কি বিগ থিটা নোটেশন। বিগ থিটা নোটেশন কি গড় টাইম, অর্থাৎ কি না ভালো না খারাপ, অর্থাৎ কি আমাদের যে বিগ সব থেকে বেশি টাইম ওর্স টাইম এবং সব থেকে কম টাইম তার মাঝখানে কোনো একটা জায়গায় নেওয়া হয়, তাকে বলা হচ্ছে থিটা মানে বিগ বিগ থিটা নোটেশন। এখানে থিটা চিহ্ন দেওয়া হয় আর আগে এটা আমাদের আমাদের কি আছে ওমেগা চিহ্ন দেওয়া আছে। এটাই হলো আমাদের কি হলো আমাদের অ্যাসিম্পটোটিক নোটেশন। তো থিটা কি আছে বিগ ওমেগা ওয়ান, বিগ ওমেগা বিগ মানে ওমেগা অফ এন অ্যান্ড বিগ থিটা থিটা। এটা তো এইগুলো আমাদের কি হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। তোমরা এগুলো শুধু মুখস্থ করবে এবং কোনটা কতটা বেশি টাইম লাগে সেটা একটু খেয়াল করবে এবং বিগ ও নোটেশনের উপরে বেশি জোর দিবে এবং কোন নোটেশনের ক্ষেত্রে লুপিংয়ের ক্ষেত্রে কোন কোন নোটেশন ব্যবহার করা হয়, তারপরে তোমাদের এখানে যে লিনিয়ার সার্চের ক্ষেত্রে কোন কোন নোটেশন ব্যবহার করা হয়, তারপরে আমাদের কোয়ার্ডিনেট মানে কনস্ট্যান্ট টাইমের যে কোন কোন নোটেশন ব্যবহার করা, এইগুলোর উপরে তোমাদের অবজেক্টিভ থাকতে পারে। তো তোমরা এখানে এটা হলো তোমাদের প্রাথমিক ধারণা দেওয়া হলো এটা আমাদের অ্যাসিম্পটোটিক নোটেশনের উপরে, অ্যাসিম্পটোটিক নোটেশন এবং আমাদের ইফিসিয়েন্সি অফ অ্যালগরিদমের উপরে। তো আমার এই ভিডিওটা এখানেই রাখছি এবং তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।